हाई फ्रेंड्स, वेलकम माई यूट्यूब चैनल जियोग्राफी लार्निंग प्लस एकेडमी। आज के तुम्हारे संगे आलोचना करब क्लास 12 जियोग्राफिर एक गुरुत्वपूर्ण प्रैक्टिकल, सेटी होच्छे भार्नियर कैलिपार्सের সাহায্যে কিভাবে কোনো একটা শিলাস্তর কিংবা নুড়ির আকৃতি নির্ণয় করতে পারে। আজকে এই প্র্যাকটিক্যালটা সম্পর্কে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব এবং হাতে কলমে কিভাবে আমরা মেশিনটিকে নিয়ে আমরা কোনো পেবেলের যে আকৃতি সেই আকৃতি পরিমাপ করতে পারি স্পেরিসিটির সাহায্যে, সেটা সম্পর্কে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। ভিডিও শুরু প্রথমেই বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নিচের দেওয়া বেল আইকনে ক্লিক করবে, তাহলে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগলো, এবং তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোন টপিকের উপর ভিডিও আরো পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের রিপ্লাই হিসেবে খুব শীঘ্রই সেই ভিডিওটি নিয়ে আসার জন্য। এছাড়াও আমি বলে রাখি, আমাদের একটি ক্লাস 12 এর একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। সেই গ্রুপে তোমরাও জয়েন হয়ে যেতে পারো, কোনো রকম টাকা পয়সা সেখানে লাগবে না। তোমরা তোমাদের বিভিন্ন কোয়ারিজ, বিভিন্ন সমস্যা, বিভিন্ন জিজ্ঞাসা তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। এবং আমি জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমির ক্লাস 12 অনলাইন এবং অফলাইন টিউশন ব্যাচ শুরু করেছি, অনেকেই ক্লাস করছে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। নিচের দেওয়া স্ক্রিনে একটি স্বল্প পারিশ্রমিক, সেই স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি। তো আজকে আমরা চলে যাব, আজকে আমাদের যে মূল যে আমাদের আলোচনা সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে কিভাবে আমরা শিলাস্তর বা নুড়ির আকৃতি নির্ণয় করতে পারি। সাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স হচ্ছে এক ধরনের যন্ত্র বা মেশিন আমরা বলতে পারি। এই যন্ত্রের মাধ্যমে আমরা কোনো একটা বস্তুর তার আভ্যন্তরীণ গঠন এবং তার বাহ্যিক গঠন, তাহলে কি বললাম, কোনো একটা বস্তু তার বাহ্যিক গঠন এবং তার আভ্যন্তরীণ গঠন, সেই বাহ্যিক গঠন এবং আভ্যন্তরীণ গঠনের যে সূক্ষ্ম আর এবং নির্ভুল পরিমাপ, সেটা আমরা এই স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে করে থাকি। এইখানে একটি স্কেল থাকে, যেই স্কেলটি মূল স্কেল বা মেন স্কেলের সঙ্গে যুক্ত থাকে, সেই স্কেলের নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। অর্থাৎ এই যে যন্ত্রাংশটা আমরা দেখতে পাবো বা যে যন্ত্রটা আমরা দেখব, সেই যন্ত্রের মধ্যে একটি স্কেল থাকে, সেই স্কেলটা মূল স্কেলের সঙ্গে যুক্ত থাকে। সেই স্কেলটার নাম কি? সেই স্কেলটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। যেহেতু এই যন্ত্রের মধ্যে আমার মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল যুক্ত রয়েছে বা একত্রিত রয়েছে, তাই আমরা এই মেশিনটাকে আমরা ভার্নিয়ার ক্যালিপার্স বলে থাকি। ভার্নিয়ার ক্যালিপার্স ছাড়াও আমরা এই মেশিনটাকে স্লাইড ক্যালিপার্স বলে রাখি। আশা করি বুঝতে পারলে কি বললাম। এবং এই যে মেশিন, এই মেশিনের কাজ কি? এই মেশিনের কাজ হচ্ছে কোনো একটা বস্তু তার বাহ্যিক পরিমাপ করা এবং তার আভ্যন্তরীণ পরিমাপ করা, সেটা দৈর্ঘ্য, প্রস্থ, ব্যাস, ব্যাসার্ধ যাই হোক না কেন, আমরা এই মেশিনটার মাধ্যমেই আমরা একদম নির্ভুল এবং সূক্ষ্ম মানে অতি সূক্ষ্ম পরিমাপ আমরা এই মেশিনের সাহায্যে করে থাকি। আশা করি তোমরা বুঝতে পারলে। তো আমাদের এইখানে স্লাইড ক্যালিপার্স এর কিছু উপযোগিতা বা সুবিধা দেওয়া রয়েছে, তোমরা এটা দেখে নেবে, আমি আর ডিটেলসে আসছি না। আর বেশ কিছু অসুবিধা এখানে দেওয়া রয়েছে, এটাও তোমরা একটু দেখে নেবে, আমি আর ডিটেলস আলোচনা করছি না। এবার আমাদের একটি প্রশ্ন আসতে পারে, সে প্রশ্নটা হচ্ছে যে আমরা যে স্লাইড ক্যালিপার্স আমরা জিওগ্রাফি প্র্যাকটিক্যালে আমরা কেন ইউজ করছি, বা কেন আমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যালে এই স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স আমাদের করতে হচ্ছে। তার কারণ হচ্ছে, আমি একটু আগেই বললাম যে ভার্নিয়ার ক্যালিপার্স বা সাইড ক্যালিপার্স এর কাজ কি না, ভার্নিয়ার ক্যালিপার্স বা স্লাইড ক্যালিপার্স এর কাজ হচ্ছে যে কোনো একটা বস্তুর আভ্যন্তরীণ বা কোনো একটা বস্তুর বাহ্যিক পরিমাপকে আমরা খুব সহজে নির্ণয় করতে পারি এবং নির্ভুল ভাবে আমরা নির্ণয় করতে পারি। এবারে আমরা অনেক সময় জিওগ্রাফিতে বিভিন্ন বস্তু বা বস্তুকণা আমরা দেখে থাকি, এবং সেই বস্তু বা বস্তুকণা আমরা দেখে থাকি, এবং সেই বস্তুকণাগুলোর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য বস্তুকণা হচ্ছে যে নদী বাহিত আমরা যে সমস্ত পদার্থগুলো পাই।
এবার নদীবাহিত কি কি পদার্থ আমরা পাই? দেখবেন নদীবাহিত আমরা অনেক সময় পলি পেয়ে থাকি, বালি পেয়ে থাকি, নুড়ি পেয়ে থাকি, কাঁকড় পেয়ে থাকি। তাহলে দেখবে প্রত্যেকটা আমরা এই ধরনের কিছু আমরা কিন্তু নুড়ি, কাঁকড়, হ্যাঁ অনেক সময় বড় বড় পাথর অনেক সময় আমরা পেয়ে থাকি। হ্যাঁ এইগুলো আমরা কিন্তু অনেক সময় কিন্তু নদীবাহিত কিন্তু আমরা এই ধরনের পদার্থগুলো আমরা পেয়ে থাকি। অনেক সময় দেখবে যে প্রত্যেকটা যে আমরা নুড়িগুলো দেখি, অনেক সময় দেখবেন নুড়িগুলোর আকৃতি এইরকম হয়ে থাকে। অনেক সময় দেখবেন নুড়িগুলোর যে আকৃতি, সেই নুড়িগুলোর আকৃতি কিন্তু অনেক সময় কিন্তু এইরকম হয়ে থাকে। এবার এই যে আকৃতিগুলো আমরা মানে দূর থেকে যতটা না ভালো আমরা চিনতে পারবো, মেজারমেন্ট করে কিন্তু সেটাকে কিন্তু আমরা অ্যাকুরেটলি ভাবে কিন্তু আমরা কিন্তু চিনতে পারবো সেটা কোন আকৃতি বা কোন শেপে রয়েছে। সাপোজ ধরো আমি বলছি এই যে আমার এই যে নুড়ির আকৃতিটা আমার দেখে মনে হচ্ছে এটা কিন্তু অনেকটা গোল টাইপের দেখতে, মানে গোলাকৃতি। হ্যাঁ, কিন্তু এটা কি আদৌ গোলাকৃতি? আমরা তো দূর থেকে আমরা জাস্ট একটা আই এস্টিমেশনে বা একটা চোখের আন্দাজে বললাম যে এটা দেখতে অনেকটা গোলাকৃতি, কিন্তু এটা কতটা গোলাকৃতি, মানে আদৌ কি পারফেক্ট এটা সার্কুলার শেপ বা গোলাকৃতিতে রয়েছে, না গোলাকৃতির মতো, না এটা অর্ধ গোলাকৃতি? হ্যাঁ, তো এইটাকে মেজারমেন্ট করার জন্য কিন্তু আমরা যেই মেশিনের সাহায্য নেব সেই মেশিনটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার্স। এই যে নুড়িটা রয়েছে, এই নুড়িটা আমার দেখে মনে হচ্ছে এটা লম্বাটে আকৃতির। হ্যাঁ, লম্বাটে আকৃতি, কিন্তু এটা আদৌ লম্বাটে আকৃতির না মাঝারি গোলাটে লম্বাটে আকৃতির? এটা কিন্তু আমরা জাস্ট আই এস্টিমেশনে কিন্তু এটাকে কিন্তু আমরা অ্যাকুরেট ভাবে কিন্তু আমরা বলতে পারি না যে এর শেপটা অ্যাকচুয়ালি কি জিনিস। তো একদম অ্যাকুরেট ভাবে পরিমাপ করতে গেলে আমাদের যে মেশিনের প্রয়োজন, সেই মেশিনটি হচ্ছে স্লাইড ক্যালিপার্স। তাহলে আমরা জিওগ্রাফিতে স্লাইড ক্যালিপার্স এর সাহায্যে কি করব, না নদী বাহিত যে সমস্ত নুড়ি, পাথর, বালি, এই যে প্রত্যেকটা যে উপাদানগুলো আমরা পাবো, সেই উপাদানগুলোকে আমরা মেজারমেন্ট করে দেখব সেই উপাদানগুলো বা নুড়ি, পলি, বালি, কাঁকড়, এই যে পাথর, এইগুলো আমার আদৌ গোলাকৃতি, না লম্বাটে আকৃতির, না মাঝারি গোলাকৃতি, না মাঝারি লম্বাটে আকৃতির, সেটাকে কিন্তু আমরা পরিমাপ করে কিন্তু দেখব। আশা করি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। আচ্ছা, এবারে আমরা এই মেশিনটা সম্পর্কে আমরা একটু জানবো। দেখো এই যে মেশিনের এই ওপরের যে অংশটা দেওয়া রয়েছে, এই ওপরের অংশটাকে কি বলি? এই ওপরের অংশটাকে বলি হচ্ছে অন্তর্দেশীয় জ। এর কাজ কি? এর কাজ হচ্ছে কোন একটা বস্তুর যে আভ্যন্তরীণ পরিমাপ, সেই আভ্যন্তরীণ পরিমাপটা কিন্তু আমরা ঠিক এই অংশটা দিয়ে করে থাকি। সাপোজ বলছি আমার এইখানে একটি চোঙ আমি এইখানে রেখেছি, আমি একটা চোঙ এখানে রেখেছি, বা চোঙ না হলেও একটা গ্লাস আকৃতির একটা বস্তুকে আমি রেখেছি। ওকে, তাহলে আমরা এই যে গ্লাস আকৃতির যে বস্তুটা রেখেছি, তাহলে যে গ্লাসের ভিতরের যে অংশটা রয়েছে, সেই ভিতরের অংশটা কতখানি রয়েছে এটাকে পরিমাপ করার জন্য কিন্তু আমরা এই অন্তর্দেশীয় জ বা আমরা ইন্টারনাল জ আমরা রয়েছে সেই ইন্টারনাল জ এর মাধ্যমে কিন্তু আমরা করে থাকি। এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা বলবো বহির্দেশীয় জ। এই অংশটাকে আমরা বলবো বহির্দেশীয় জ বা আমরা বলবো এক্সটার্নাল জ আমরা বলে থাকি। তার মানে কি? সাপোজ যদি আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলি, সাপোজ ধরো তুমি এই যে এইরকম একটা পাথর পেলে দেখতে। ওকে, এবার এই পাথরটার আকৃতি কেমন? তো বাইরে থেকে এর আকৃতিটা কিন্তু তেমন ভালো বোঝা যাচ্ছে না। তো এইটাকে পরিমাপ করার জন্য প্রথমে আগে আমি এর দৈর্ঘ্যকে পরিমাপ করব, তারপরে প্রস্থকে পরিমাপ করব, তারপরে এর সাইডের যে পোর্শনটা রয়েছে, মানে এর সাইডের যে অংশটা রয়েছে, এই সাইডের অংশটাকে আমরা পরিমাপ করব, যাকে আমরা বেদ বলি। তারপরে কিন্তু আমরা স্পেরিসিটির মাধ্যমে জানতে পারবো এটা কোন আকৃতিতে রয়েছে। তো এই যে পরিমাপটা যে করব এই পাথরটার ক্ষেত্রে, অর্থাৎ এর বাহ্যিক পরিমাপটা করছি, তাই আমরা এইটাকে বলছি বহির্দেশীয় জ। জিওগ্রাফিতে আমরা যখন এক একটা পেবেল বা এক একটা নুড়ির যখন আকৃতি নির্ণয় করব, তখন কিন্তু আমরা ঠিক এই অংশটাকে কিন্তু কাজে লাগাবো। আর নুড়ির আকৃতির ক্ষেত্রে জিওগ্রাফিতে কিন্তু আমরা এই অংশটাকে তেমন কিন্তু কাজে আমরা লাগাবো না। আচ্ছা, এইখানে আমরা পাচ্ছি প্রধান স্কেল। প্রধান স্কেল আমরা কাকে বলি? না প্রধান স্কেল দেখো এই যে আমাদের যে মূল যে মেশিনটা রয়েছে, এই দেখো মূল যে মেশিন, সে মূল মেশিনের মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 থেকে একদম 15 পর্যন্ত যদি যাই,
তাহলে এই পুরো পোর্শনটাকে আমরা বলছি মেন স্কেল বা আমরা বলবো প্রধান স্কেল। এই পুরো পোর্শনটাকে আমরা বলছি প্রধান স্কেল বা মেন স্কেল। ঠিক আছে, এই মেন স্কেলের সঙ্গে দেখো আরো একটা স্কেল যুক্ত রয়েছে। দেখো এইখানে একটা অংশ আমরা পাচ্ছি দেখতে, এই যে এই অংশটা, এই যে যেমন 0, 5, 10, 15, 20, 25। আর এইখানে দেখো আরেকটা আমরা স্কেল পাচ্ছি দেখতে, এই যে এইখানে আরেকটা স্কেল পাচ্ছি দেখো, 0, 1, 2, 3, 4 থেকে আরম্ভ করে 9 এবং আবার 0 থেকে শেষ হয়েছে। এই যে দুটো পোর্শন, আমি এটাকে লিখলাম 1 আর এইটাকে লিখছি 2। এই 1 এবং 2 এর যে পোর্শন আছে, এই 1 এবং 2 এর পোর্শনটাকে, এই দুটো পোর্শন দেখো মেন যে স্কেল আছে আমার, এইটা হচ্ছে মেন স্কেল। এই মেন স্কেলের সঙ্গে দেখো এই দুটো স্কেল কিন্তু আমার যুক্ত রয়েছে। এই দুটো স্কেলকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল, অর্থাৎ একদম মানে মেন স্কেলের ওপরি অংশে এবং মেন স্কেলের নিচের অংশে এই ভার্নিয়ার স্কেল কিন্তু যুক্ত রয়েছে। আচ্ছা, এইখানে একটি স্ক্রু রয়েছে, এই স্ক্রুটাকে আমরা বলি ক্লাম্পিং স্ক্রু। এই স্ক্রু এর কাজ কি, আমি যদি এই স্ক্রুটাকে একটুখানি যদি ঘুরিয়ে যদি আমি যদি ঢিলে করে দিই, তাহলে আমরা দেখবো যে মেন স্কেলের সাথে এই ভার্নিয়ার স্কেলটা ডান দিকে এবং বাম দিকে মুভ করছে। অর্থাৎ ভার্নিয়ার স্কেল আমার কিন্তু এইখানে কিন্তু আমার মুভেবল স্কেল, অর্থাৎ আমি এটাকে ডান দিকেও মুভ করতে পারি, বাম দিকেও মুভ করতে পারি আমার পরিমাপের সুবিধার্থে। এটা কিন্তু ক্লাম্পিং স্ক্রু দিয়ে কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, এইখানে একটা রয়েছে লক স্ক্রু। লক স্ক্রুর কাজ কি? লক স্ক্রুর কাজ হচ্ছে আমি পার্টিকুলার কোন একটা আমরা বস্তুকে যখন আমরা পরিমাপ করছি, সাপোজ আমি ফর এক্সাম্পল বলছি, আমি একটা পাথরের দৈর্ঘ্যকে নির্ণয় করছি। সেই দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে? মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলকে একটুখানি আমাকে সরাতে হবে বা মুভ করতে হবে। মুভ করার পর আমি পার্টিকুলার বস্তুটাকে আমি এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমরা নিয়ে এলাম। নিয়ে আসার পর যাতে ওই অবস্থায় আমার ভার্নিয়ার স্কেলটা মেন স্কেলের সাথে যাতে সরে না যায়, তার জন্য আমরা লক স্ক্রু দিয়ে আমরা পুরো জিনিসটাকে আমরা টাইট করে দেবো, যাতে আমি মেন স্কেলের সাথে কিন্তু ভার্নিয়ার স্কেলটা যাতে কোনো কারণে যেন এদিক ওদিক না হয়ে যায়। যদি কোনো কারণে এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে পরিমাপের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে। এই জন্য আমরা এই লক স্ক্রুর মাধ্যমে আমরা পুরো মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলকে কিন্তু আমরা ফিক্সড করতে পারি। তাহলে অনেক সময় পরীক্ষাতে তোমাদের শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারি যে ক্লাম্পিং স্ক্রু আর লক স্ক্রুর মধ্যে কি পার্থক্য। ক্লাম্পিং স্ক্রু দিয়ে আমরা মুভেবল করতে পারি, মানে মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলকে আমরা এদিক ওদিক করতে পারি, আর লক স্ক্রুর সাহায্যে আমরা এই মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলকে কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা আবদ্ধ করে রাখতে পারি বা টাইট করে রাখতে পারি। আর এইখানে একটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুটাকে আমরা বলি থাম্ব স্ক্রু। আশা করি তোমরা পুরো মেশিনটার ডিটেলস তোমরা জেনে গেলে। তো এইবারে আমরা যন্ত্রাংশের যে বিবরণ, মানে যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, সেটাই এইখানে মানে লিখিত আকারে প্রকাশ করা হয়েছে, তোমরা দেখে নেবে, আমি আর ডিটেলসে যাচ্ছি না এই ডিটেলস গুলো। আচ্ছা, এইবারে আমরা এই মেশিনটা সম্পর্কে একটু জেনে নেব, অর্থাৎ মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের যে ডিটেলসটা, এটা আমাদের জানতেই হবে, এবং এইটা যদি আমাদের ঠিকঠাক ভাবে যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমরা কোন একটা বস্তুকে কিন্তু আমরা তার বাহ্যিক পরিমাপটা আমরা কিভাবে করব, বা জিওগ্রাফির ক্ষেত্রে কোন একটা নুড়ি বা পাথরকে আমরা কিভাবে পরিমাপ করব, সেটাকে কিন্তু আমরা ঠিকঠাক ভাবে কিন্তু আমরা জানতে পারবো না। তো এই কনসেপ্টটাকে আগে কিন্তু ভালো মতো করে কিন্তু বুঝতে হবে। দেখো আমাদের এইখানে আমরা এইটাকে বলছি মেন স্কেল। এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমরা বলছি মেন স্কেল, আর এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেল, এটাকে আমরা বলছি মেন স্কেল। আবার এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেল। ওকে, আচ্ছা দেখো এইখানে প্রথমে বলেছে নাম্বার অফ ডিভিশন মেন স্কেল। দেখো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি একদম ভেঙে ভেঙে কিন্তু আলোচনা করে দিয়েছি, ওকে, যাতে তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারো। তাহলে দেখো এখানে বলেছে যে মেন স্কেল বলেছে নাম্বার অফ ডিভিশন মেন স্কেল 0 to 1, কত বলেছে 10 ডিভিশন। দেখো আমি যদি একদম মেন স্কেল যদি দেখি, দেখো মেন স্কেলে আমার এইটা রয়েছে 0। মেন স্কেলে যদি আমরা দেখি তাহলে দেখো মেন স্কেলে আমরা এইটা পাচ্ছি 0, ওকে, আর আমার এইখানে রয়েছে 1।
মেন স্কেলে এইটুকু হচ্ছে আমার 0 থেকে 1। এই 0 to 1 এর মধ্যে আমরা কটা ডিভিশন পাচ্ছি আমরা যদি কাউন্ট করি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। তাহলে আমি টোটাল আমি পেলাম কটা? টোটাল পেলাম আমি 10টা ডিভিশন আমি পেলাম টোটাল। ওকে, দেখো লিখে নিয়েছি 10টা ডিভিশন। এবারে বলেছে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল। এইবারে বলছে প্রত্যেকটা যে ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলো আমরা পাচ্ছি, ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের পরিমাপ কত? তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের পরিমাপ যদি আমি করি, তাহলে আমার যদি পুরোটা যদি 10টা ডিভিশন যদি হয়, তাহলে আমার প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ কত হবে? তাহলে আমার হয়ে যাচ্ছে 0.1 হয়ে যাচ্ছে প্রত্যেকটা। তাহলে 0.1 ইন্টু যদি আমি 10 করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি 10। ওকে, আচ্ছা, এইখানে আমাদের দেখতে হবে যে নাম্বার অফ ডিভিশন ভার্নিয়ার স্কেল। এইবার আমরা ভার্নিয়ার স্কেলে কটা ঘর রয়েছে সেটা আমরা দেখব। দেখো, আমার ভার্নিয়ার স্কেলে যদি আমি এই পোর্শনে যদি আমরা আসি, আমরা যদি ভার্নিয়ার স্কেলে যদি আমরা এই পোর্শনে আসি, দেখো এইটা রয়েছে ভার্নিয়ার স্কেলের 0 আর এটা রয়েছে 1। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেলে 0 to 1 এর মধ্যে আমি কটা ডিভিশন পাচ্ছি? দেখো আমার এখানে লেখা রয়েছে আমার 5টা ডিভিশন রয়েছে। তার মানে কি? তার মানে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে কিন্তু আমি এইখানে পেয়ে গেলাম 5টা ডিভিশন আমি পেয়ে গেলাম। অর্থাৎ তাহলে আমার মেন স্কেলে 0 to 1 এর মধ্যে রয়েছে 10টা ঘর, আর ভার্নিয়ার স্কেলে 0 to 1 এর মধ্যে রয়েছে আমার 5টা ঘর। ঠিক আছে, এই কনসেপ্টটাকে কিন্তু ভালো মতো করে কিন্তু জানতে হবে। তাহলে আমার মেন স্কেলের 0 to 1 এর মধ্যে রয়েছে 10টা ঘর, আর ভার্নিয়ার স্কেলে 0 থেকে 5 এর মধ্যে রয়েছে 0 থেকে 1 এর মধ্যে রয়েছে আমার 5টা ঘর রয়েছে। ঠিক আছে, এই কনসেপ্টটাকে ভালো মতো ক্লিয়ার করব। তার 5টা যদি ডিভিশন হয়, তাহলে টোটাল আমি ভার্নিয়ার স্কেলের এই 0 থেকে 0 অবধি যদি যাই, মানে ভার্নিয়ার স্কেলের এইখান থেকে পুরো যদি কমপ্লিট যদি আমি এতটুকু অবধি যদি যাই, তাহলে আমি এখানে কটা ঘর পাচ্ছি? তাহলে আমি এইখানে পাচ্ছি 5টা, 10টা, 15, 20, 25, 30, তারপরে পাচ্ছি 35, 40, 45, 50। তাহলে টোটাল যদি আমরা দেখি, তাহলে দেখবো টোটাল মিলিয়ে আমাদের রয়েছে 50টা ঘর রয়েছে। পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা 50টা কিন্তু ডিভিশন আমরা পেলাম। ওকে, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র ঘর মিলিয়ে কিন্তু আমরা 50টা ডিভিশন আমরা পেলাম। এইবারে আমরা মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলের মধ্যে আমরা দেখব কি সম্পর্ক রয়েছে। তো সেই সম্পর্ক স্থাপনের জন্য আমাকে দেখতে হবে যে এই যে প্রত্যেকটা যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ঘর কত করে হচ্ছে, মানে এই যে ভার্নিয়ার স্কেলের এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, এই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্র ক্ষুদ্র ঘর কত করে হচ্ছে। তো এইটার জন্য আমাকে কি করতে হবে? এইটার জন্য আমাকে দেখো আমি এখানে করেছি যে 50 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু 49 ডিভিশন অফ মেন স্কেল। তার মানে কি? তার মানে হচ্ছে কনসেপ্টটাকে একটু ভালো করে বুঝবে এই বিষয়টা। 50 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, তাহলে এইখান থেকে আমি এতটুকু পর্যন্ত আমি পুরোটা পেলাম 50 ডিভিশন। এই যে পুরো যে পোর্শনটা রয়েছে, পুরো পোর্শনটা আমি পেলাম 50 ডিভিশন। আর মেন স্কেল কত? আবার মেন স্কেলে আমি যদি এই 0 থেকে যদি স্টার্ট করি এবং ভার্নিয়ার স্কেলের এতটুকু অবধি যদি যাই, দেখো ভার্নিয়ার স্কেলের এই 0 দাগটা যেখানে আমার মেন স্কেলের 5 কমপ্লিট হয়েছে, এইটা হচ্ছে আমার 5, এইটা হচ্ছে 5, আর এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের 0। তাহলে দেখো আমার 5-এর সঙ্গে কিন্তু 0 কিন্তু মেলেনি, কিন্তু আমার এইখানে দেখো মেন স্কেলের 0-এর সাথে কিন্তু ভার্নিয়ার স্কেলের 0টা কিন্তু মিলেছে। তাহলে আমার এতটুকু ছিল 10, এতটুকু ছিল 20, মানে মেন স্কেলের 30, 40, এতটুকু হচ্ছে 50। কিন্তু 50-এ গিয়ে দেখছি যে আমার কিন্তু ভার্নিয়ার স্কেলের 10 কিন্তু মিলেনি, ভার্নিয়ার স্কেলের 10 মিলেছে তার আগের এই ছোট্ট ঘরটার সাথে। তার মানে আমার এইটা যদি 50 হয়, তাহলে তার এই ঘরটা কি হবে? এই ঘরটা হচ্ছে 49। আশা করি বুঝতে পারলে। তাহলে আমার মেন স্কেলের যে 49 নম্বরের যে ঘরটা রয়েছে, সেই 49 নম্বর ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের কিন্তু শেষের যে
জিরোর যে ঘরটা সেটা কিন্তু মিলেছে। তাহলে আমি ওটাই লিখেছি যে 50 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, অর্থাৎ এই যে 50 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল সেটা আমার কোথায় গিয়ে মিলেছে, 49 ডিভিশন অফ মেন স্কেল। এই যে 49 ডিভিশন অফ মেন স্কেল, আশা করি বুঝতে পারলে। আচ্ছা, তারপরে বলেছে তাহলে 1 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কত হবে। আমি যদি এই 49/50 যদি করি তাহলে আমি পেয়ে যাচ্ছি 0.98। তাহলে আমি 0.98 ডিভিশন অফ মেন স্কেল আমি করলাম। অর্থাৎ এই যে প্রত্যেকটার মধ্যে যে ডিভিশন গুলো আমরা যে যখন ক্যালকুলেট করছি মেন স্কেলের সাথে, তাহলে আমি পাচ্ছি 0.98। এইবারে প্রত্যেকটা যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, এবার ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো আমরা দেখবো ভার্নিয়ার স্কেলের মধ্যে। যেমন এই একটা ক্ষুদ্র ঘর আছে, এই একটা ক্ষুদ্র ঘর, এই যে প্রত্যেকটা যে ক্ষুদ্র ঘরগুলো আমরা পাচ্ছি, প্রত্যেকটা ক্ষুদ্র ঘরের পরিমাপ কত হবে। প্রত্যেকটা ক্ষুদ্র ঘরের পরিমাপ এই ক্ষেত্রে হবে ইচ ডিভিশন অফ মেন স্কেল ইন্টু 0.98। অর্থাৎ প্রত্যেকটা মেন স্কেলের ডিভিশনের সাথে আমি যদি গুণ করি তাহলে আমার এই মানটা চলে আসবে। অর্থাৎ প্রত্যেকটা যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মান, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের মান হচ্ছে আমার 0.098 এটা। আর মেন স্কেলের যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, যেটা আমি একটু আগেই আমি বললাম, সেটা হচ্ছে 0.1। আশা করি তোমরা বুঝতে পারলে এই কনসেপ্টটা। ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করব, যেটা আমার খুব ইম্পর্টেন্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট, এই ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করার জন্য কিন্তু আমাকে কিন্তু পুরো কিন্তু কাজটাকে কিন্তু করতে হলো। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলছে 1 MSD মাইনাস 1 VSD। তাহলে 1 MSD মেন স্কেল ডিভিশন, তাহলে মেন স্কেল ডিভিশন আমি কত পেয়েছি, 0.1 ডিভিশন। অর্থাৎ মেন স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, এটা ভালো করে মনে রাখবে বা মুখস্থ করে রাখবে। মেন স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, তার সঙ্গে আমরা মাইনাস করব ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান এটা। তাহলে মেন স্কেলের ক্ষুদ্রতম ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘরের মান, এটাকে যদি মাইনাস করি, মাইনাস করলে আমি পেয়ে যাচ্ছি 0.02। এই 0.02 এর সাহায্যেই কিন্তু আমরা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে যখন কোন একটা বস্তুর আমরা তার বাহ্যিক পরিমাপ করব, তার সঙ্গে কিন্তু এই ভিসি কে বা ভার্নিয়ার কনস্ট্যান্টকে কিন্তু আমাকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা, আমি যে পুরো জিনিসটা ডিটেলসে বোঝালাম, তোমরা পরীক্ষার সময় এতটা সময় পাবে না, তাই জন্য আমি বলে রাখছি যে যখনই তোমরা মেশিনটা পাবে, মেশিনটা পাওয়ার সময় দেখে নেবে যে ভার্নিয়ার স্কেলের 0 আর মেন স্কেলের 0 একটা জায়গাতে আছে কিনা। যদি একটা জায়গাতে মিলে যায়, তাহলে তোমাদের দেখবে ঠিক এই জায়গাটাতে যেখানে আমার ভার্নিয়ার স্কেলের 0 দাগটা থাকবে, সেটা মেন স্কেলের 49 নাম্বার ঘরের সাথে মিলছে। এইটা যদি ঠিকঠাক ভাবে যদি তোমরা তোমাদের মেশিন বা ইনস্ট্রুমেন্টের মধ্যে দেখে নাও, তাহলেই তোমরা চোখ বন্ধ করে তোমরা ধরে নেবে যে 1 MSD মানে হচ্ছে 0.1, মানে আমার মেন স্কেলের যে ক্ষুদ্রতম ঘর, সে প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘরের মান হচ্ছে 0.1, এবং ভার্নিয়ার স্কেল মানে প্রত্যেকটা ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম ঘরের মান, সেটা হচ্ছে আমার 0.098। দুটোকে মাইনাস করলে আমি পেয়ে যাচ্ছি যে 0.02 আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এটা আমরা আগে মেশিন থেকে আমরা মেজারমেন্ট করে নেব। আমরা স্পেরিসিটি ইন্ডেক্স, অর্থাৎ এরপরে আমরা কোনো একটা পেবেল বা কোনো একটা বস্তুকে পরিমাপ করব, পরিমাপ করার পর তারপরে আমরা স্পেরিসিটি ইন্ডেক্স গাণিতিক যে পদ্ধতি রয়েছে তাকে আমরা কনভার্ট করব। দেখো, স্পেরিসিটি ইন্ডেক্সটা কি জিনিস। স্পেরিসিটি ইন্ডেক্স হচ্ছে এক প্রকার গাণিতিক পদ্ধতি। স্পেরিসিটি ইন্ডেক্স হচ্ছে এক প্রকার গাণিতিক পদ্ধতি, যেই গাণিতিক পদ্ধতির মধ্য দিয়ে আমরা কোন একটা বস্তুর তিনটে অংশকে আমরা মেজারমেন্ট করতে পারি। একটাকে করতে পারি দৈর্ঘ্য, যাকে আমরা বলি এ, আরেকটা আমরা করতে পারি প্রস্থ, যাকে আমরা বলি বি, আর যাকে আমরা বলি বেধ, যাকে আমরা বলবো সি। তার মানে কি, তার মানে হচ্ছে ধরো তুমি এই রকম একটা নুড়ি দেখতে পেলে। ওকে, তুমি এই রকম একটা নুড়ি তুমি দেখতে পেলে। ওকে, এবার প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তার দৈর্ঘ্য তুমি বার করলে, প্রথমে তুমি দৈর্ঘ্য বার করলে, এইটাকে আমরা বলবো এ। তারপরে তুমি তার প্রস্থ বার করবে, এই প্রস্থটাকে আমরা বলছি বি। ওকে, তারপরে তার বেধ, বেধ বলতে কি, বেধ বলতে আমরা তার সাইডের যে অংশটা রয়েছে, ওই যে তার যে সাইডের যে অংশটা রয়েছে,
সেই সাইডের অংশটাকে আমরা পরিমাপ করব, তাকে আমরা বলছি সি। ঠিক আছে, এবারে এই যে দৈর্ঘ্য প্রস্থ বেদের মাধ্যমে যে আমরা স্পেরিসিটি ইন্ডেক্স করছি, এটা আমরা স্নিড এবং ফোল্ক 1958 সালে একটি ফর্মুলা তারা দিয়েছিল, তার ফর্মুলাটা হচ্ছে কিউব রুট বিসি বাই এ স্কোয়ার। ওকে, তো এইখানে বি মানে হচ্ছে প্রস্থ, মানে এই মধ্যম অক্ষ আমরা অনেক সময় বলে থাকি। সি মানে কি? সি মানে হচ্ছে বেদ বা ক্ষুদ্রতম অক্ষ আমরা বলে থাকি। আর এ মানে হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ সর্বাধিক অক্ষ বলে থাকি। ইংরেজিতে আমরা এ কে বলি লং অ্যাক্সিস, বি হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্সিস, আর সি হচ্ছে শর্ট অ্যাক্সিস আমরা বলে থাকি। এই ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা আলটিমেটলি কোন একটা বস্তু বা কোন একটা শিলাস্তর বা নুড়ি, সেটা আদৌ গোলাকৃতি না সেটা লম্বা আকৃতির না মাঝারি গোলাকৃতির না মাঝারি লম্বা আকৃতির, সেটা কিন্তু আমরা পরিমাপ করে থাকি। এবার সেটা আমরা কিভাবে পরিমাপ করব? তা আমরা তো গাণিতিক পদ্ধতি অনুসরণ করে তো একটা মান পেলাম, এবার সেই মানটা আদৌ আমার কোন আকৃতি নির্দেশ করছে কিভাবে জানবো? তার জন্য একটি আমাদের টেবিল ফলো করতে হবে। টেবিলে দেখো আমাদের এখানে বলে দিয়েছি, যদি স্পেরিসিটি ক্যালকুলেশন করে যদি আমার এর মান 0 থেকে 0.25 এর মধ্যেই যদি আসে, তাহলে ধরে নিতে হবে সেটা হচ্ছে আমার গোলাকৃতি। যদি আমার স্পেরিসিটি ক্যালকুলেশন করে তার মান 25 থেকে যদি মানে 0.25 থেকে 0.5 এর মধ্যে যদি আসে, তাহলে ধরে নিতে হবে সেটা মাঝারি গোলাকৃতি, মানে গোলাকৃতির মতন কিন্তু পুরোপুরি গোলাকৃতি নয়। যদি সেটা আমার 0.25 এর মধ্যে আসে, তাহলে আমাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে একদম পারফেক্ট একটা স্কোয়ার শেপ বা পারফেক্ট একটা সার্কুলার শেপ বা গোলাকৃতি। যদি আমার মান স্পেরিসিটির মান যদি আমার 0.5 থেকে 0.75 এর মধ্যে যদি আসে, তাহলে আমার ধরে নিতে হবে যে আমার সেই পেবেলের আকৃতিটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার মাঝারি লম্বাটে গোলাকৃতি। আর যদি আমার মান 0.75 থেকে যদি আমার 1 এর মধ্যে যদি আসে, তাহলে আমার সেটা হচ্ছে লম্বাটে বা ব্লেড আকৃতি কিন্তু আমরা বলে থাকি। এই টেবিলটাকে কিন্তু ভালো মতো মুখস্থ করবে, কারণ যখন আমরা সাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো একটা বস্তুর বা কোনো একটা পেবেলের আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং বেধকে যখন পরিমাপ করব, পরিমাপ করার পর আমরা স্পেরিসিটির মাধ্যমে তাকে ক্যালকুলেশন করব, করে আমার যে মানটা এলো সেই মানটা আমার কোন আকৃতিকে নির্দেশ করছে সেটাকে জানার জন্য কিন্তু আমাকে এই স্পেরিসিটির যে ভ্যালুগুলো রয়েছে বা যে টেবিলটা রয়েছে, এই টেবিলটাকে কিন্তু ভালো মতো করে মুখস্থ করতে হবে। কারণ আমার যে মান আসবে সেই মান অনুযায়ী কিন্তু আমাকে বলতে হবে যে তার আকৃতিটা কেমন। আশা করি বুঝতে পারলে কি বললাম স্পেরিসিটির ব্যাপারটা। আচ্ছা, এবারে আমরা বেশ কিছু আমরা টেবিল আমরা নিয়েছি। এই আমরা এটাকে বলছি স্যাম্পল 1, এটাকে আমরা বলছি স্যাম্পল 2, এটাকে আমরা বলছি স্যাম্পল 3, এটাকে আমরা বলছি স্যাম্পল 4, এটাকে আমরা বলছি স্যাম্পল 5। তোমাদের পরীক্ষাতে বা তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে তখন এই ধরনের কিন্তু বেশ কিছু পাথর বা বেশ কিছু নুড়ি তোমাদের সামনে উপস্থাপন করা হবে। ঠিক আছে, এবারে তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে প্রথমে দেখতে হবে এই বস্তুর দৈর্ঘ্য প্রস্থ বেধ কোনটা। দেখো আমি এইখানে একটা পাথর রেখেছি, পাথরটার আকৃতি অনেকটা এইরকম। ঠিক আছে, পাথরটার আকৃতি অনেকটা এইরকম। ঠিক আছে, পাথরটার আকৃতি অনেকটা এইরকম। এবারে দেখো আমরা পাথরের যে লম্বাটে যে অংশটা আমরা পাচ্ছি, লম্বাটে অংশটাকে আমরা অনেক সময় কি বলে থাকি, দৈর্ঘ্য বলে থাকি। তাহলে আমরা তাকে দৈর্ঘ্য হিসেবে তাকে আমরা চিহ্নিতকরণ করলাম। ঠিক আছে, তারপরে এই যে অংশটা আমরা পাচ্ছি, এই অংশটাকে আমরা কি বলবো, এই অংশটাকে আমরা বলছি প্রস্থ, মানে একদম চওড়ার যে অংশটা, মানে তার যে চওড়াটের যে অংশটা, মানে যেই দিকটা সব থেকে বেশি চওড়া রয়েছে সেই অংশটাকে আমরা কি বলবো, প্রস্থ বলবো। এবং বেধ আমরা তার ঠিক সাইডের যে অংশটা রয়েছে সেই সাইডের অংশটাকে কিন্তু আমরা বলবো বেধ। আশা করি বুঝতে পারলে। এই যে পাথরটা রয়েছে, এই পাথরটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার লম্বাটে আকৃতির, এটা অর্থাৎ আমরা এইটাকে বলতে পারি দৈর্ঘ্য। আর এইটা আমরা দেখতে পাচ্ছি সব থেকে চওড়ার যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো প্রস্থ। আর এটা হচ্ছে আমার সাইডের অংশটা, এই সাইডের অংশটাকে আমরা বলবো কি, সাইডের অংশটাকে আমরা বলবো বেধ। এই একই ক্ষেত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, সাইডের অংশটা হচ্ছে বেধ। আর যেমন দেখো এইটা আমার দেখেই মনে হচ্ছে এটা হবে দৈর্ঘ্য লম্বাটে, আর এটা হচ্ছে তার চওড়ার অংশটা প্রস্থ, এবং এই সাইডের যে অংশটা আছে সাইডের অংশটাকে আমরা বলবো বেধ। একইভাবে দৈর্ঘ্য প্রস্থ বেধ। তাহলে আমরা যখন বিভিন্ন স্যাম্পল যখন আমরা হাতে পাবো, আমাদেরকে কিন্তু প্রথমে কিন্তু
আগে কোনটা দৈর্ঘ্য, কোনটা প্রস্থ, কোনটা বেধ সেটাকে কিন্তু আমাকে বিবেচিত করে নিতে হবে। অনেক সময় দেখবে আমরা পাথর অনেক সময় এইরকম পেয়ে থাকি, পাথর অনেক সময় এইরকম পেয়ে থাকি, অনেক সময় প্রস্থ অনেকে এই জায়গাটা ধরে নেয় প্রস্থ, অর্থাৎ আমরা বলেছি চওড়া তাই একটা যে কোনো একটা জায়গাকে ধরে নিলাম, সেটা কিন্তু হবে না। যেই দিকটা চওড়া সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি এই দিকে চওড়াটা সব থেকে বেশি এই চওড়ার তুলনায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এইটা হবে না প্রস্থ, তখন কিন্তু আমার প্রস্থ এইটা হবে। আর যেই দিকে লম্বাটা আমি সব থেকে বেশি পাচ্ছি, এই যে আমি দেখতে পাচ্ছি এই দিকটা সব থেকে বেশি লম্বা, আবার এই দিকটা কিন্তু আমি লম্বাটা কম পাচ্ছি, তাহলে আমার এইটা হবে না দৈর্ঘ্য, আমার দৈর্ঘ্য কিন্তু এইটা হবে। এইটাকে কিন্তু ভালো মতো জেনে নিতে হবে যে যেই দিকে লম্বাটের পরিমাণ বেশি সেটা হচ্ছে দৈর্ঘ্য, যেদিকে চওড়ার পরিমাণ বেশি সেটা হচ্ছে প্রস্থ, এবং তার সাইডের যে অংশ সেটা যেই দিকে হোক না কেন সাইডের অংশটাকে আমরা বলছি বেধ। এই কনসেপ্টটাকে কিন্তু আমাকে ভালো মতো করে কিন্তু ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার করে নেওয়ার পর একটা আমি এক্সাম্পল তোমাদেরকে দেখিয়েছি, এরপরে হাতে কলমে দেখাবো। দেখো প্রথমে আমি যে ইনস্ট্রুমেন্টটা পেলাম, এই ইনস্ট্রুমেন্টটাকে আমরা কি করব, এই ইনস্ট্রুমেন্টের মধ্যে প্রথমে আমরা এই যে ক্লাম্পিং স্ক্রু রয়েছে সেই ক্লাম্পিং স্ক্রুটাকে আমরা ঢিলে করলাম। এই যে ক্লাম্পিং যে স্ক্রুটা রয়েছে এই ক্লাম্পিং স্ক্রুটাকে ঢিলে করে আমরা এই যে আমরা এইটাকে বলছি মেন স্কেল, আর এইটাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেল। মেন স্কেল থেকে ভার্নিয়ার স্কেলকে আমরা সরিয়ে নিলাম, সরিয়ে নেওয়ার পর আমরা এই যে আমরা পাথরটা পেয়েছি এই পাথরটাকে আমরা এই জায়গাটাতে রেখেছি, ঠিক আছে, রেখে আমরা মাপছি। আমরা দেখো দেখতে পাচ্ছি এই পাথরের মধ্যে এই যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু সব থেকে বেশি লম্বাটে, তার মানে কি আমরা কিন্তু এর দৈর্ঘ্য পরিমাপ করছি। এবার দৈর্ঘ্যটাকে কিভাবে পরিমাপ করব, দেখো আমরা মেন স্কেলে আমরা 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি। দেখো ভার্নিয়ার স্কেলের যে 0টা রয়েছে এই ভার্নিয়ার স্কেলের 0টা আমাকে দেখতে হবে মেন স্কেলের কত নম্বর ঘরের সাথে গিয়ে মিলছে। দেখো 3 আছে, আবার এই জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর ঘর রয়েছে এই জায়গাটা, কিন্তু দেখো 4 নম্বর ঘরের আগেই কিন্তু ভার্নিয়ার স্কেলের 0 কিন্তু রয়েছে, তারপরে কিন্তু নেই। তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা 4 নম্বর স্কেলটা নেব না, আমরা নেব মেন স্কেলের 3 নম্বর ঘরটা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বর যে মেন স্কেলের যে ঘরটা রয়েছে তারপরে কিন্তু ভার্নিয়ার স্কেলের কিন্তু 0টা কিন্তু শুরু হয়েছে। তাহলে আমরা দেখব যে এবার 3 নম্বর ঘর থেকে এইটুকুর মধ্যে কতটুকু রয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার 3.1, 3.2, 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8। তাহলে আমরা মেন স্কেল পাচ্ছি কত, আমরা মেন স্কেল পাচ্ছি 3.8। ওকে, তারপরে দেখবো ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলের আমার দাগ আর মেন স্কেলের দাগ কোথায় গিয়ে আমার মিলছে, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের দাগের সঙ্গে মেন স্কেলের দাগ, অর্থাৎ আমার এইটা যদি আমার মেন স্কেল হয় তাহলে তার সঙ্গে রয়েছে ভার্নিয়ার স্কেল, আমার এইটা রয়েছে ভার্নিয়ার স্কেল। আমাকে দেখতে হবে যে মেন স্কেলের ক্ষুদ্রতম ঘরের সঙ্গে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর কোথায় গিয়ে এক লাইনে মিলেছে সেটা আমরা দেখব। তাহলে দেখো আমরা এখানে দেখো প্রত্যেকটা ঘরগুলো দেখো আমরা এইটাকে যদি আমরা দেখি, আমি যদি অন্য কালারে যদি দেখাই এই জায়গাটাকে যদি আমরা দেখি তাহলে দেখো একদম আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম এক লাইনে অবস্থান করছে এই জায়গাটা। দেখো বাকি গুলোর ক্ষেত্রে একটু এদিক ওদিক সরে গেছে, কিন্তু এই জায়গাটা কিন্তু একদম এক লাইনে ছিল, এই জায়গাটা একদম মেন স্কেলের ক্ষুদ্রতম ঘর এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর এক লাইনে রয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলের একটা ঘর এখানে রয়েছে, তাহলে আমি ভার্নিয়ার স্কেলের আমি একটা ঘর আমরা পেলাম, ভার্নিয়ার স্কেলে একটা ঘর পেলাম আর এইখানে পেলাম 3.8। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে আমরা পাথরটাকে যখন আমরা মেশিনের মধ্যে যখন আমরা মেজারমেন্ট করব বা মেশিনের মধ্যে যখন নিয়ে আসবো তখন আমাকে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের 0 মানে প্রথম যে 0-র যে দাগটা সেটা আমার মেন স্কেলের কত নম্বর ঘরে গিয়ে মিলেছে। আমি দেখতে পাচ্ছি মেন স্কেলের 3.8 নম্বর ঘরে গিয়ে মিলেছে। তারপরে আমাকে দেখতে হবে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর এবং মেন স্কেলের ক্ষুদ্রতম ঘর ভার্নিয়ার স্কেলের সাপেক্ষে কত নম্বর ঘরে গিয়ে মিলেছে। আমি দেখতে পাচ্ছি 1 নম্বর ঘরে গিয়ে এটা মিলে গেছে। তাহলে আমি এই দুটো ইনফরমেশন পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে একটি ফর্মুলা আমাদের এখানে নিতে হবে। ফর্মুলা কি, মেন স্কেল
প্লাস স্মলেস্ট ডিভিশন অফ ইচ ভার্নিয়ার স্কেল ইনটু ভিসি। তাহলে দেখো মেন স্কেল আমি পেয়েছি 3.8, এই যে 3.8 আমরা পেয়ে গেছি মেন স্কেল, তাই আমি এইখানে মেন স্কেল লিখে নিয়েছি 3.8 প্লাস স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। এই যে আমরা এই যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ঘর এবং মেন স্কেলের ক্ষুদ্রতম ঘর কিন্তু আমরা কিন্তু এই জিরোর পর কিন্তু প্রথম যে দাগটা আছে প্রথম দাগে গিয়ে কিন্তু পেয়ে গেছি, মানে প্রথম 1 নম্বর ঘরে গিয়ে কিন্তু আমরা পেয়ে গেছি। যদি তোমাদের 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 10 নম্বর 20 নম্বর যেই ঘরে গিয়েই আমার মিলুক না কেন, আমাকে কিন্তু সেই ঘর কিন্তু কাউন্ট করে কিন্তু লিখতে হবে। আশা করি বুঝতে পারলে। তো আমি এখানে 1 লিখে নিয়েছি, আর আমার এইখানে এসছে কত, ভিসি। ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট, যেটা আমরা ওই মেন স্কেল মানে ইচ ডিভিশন আর ভার্নিয়ার স্কেলের ইচ ডিভিশনকে আমরা ডিভাইডেড করে আমরা পেয়েছি, সেটাকে আমরা লিখে নিয়েছি। লিখে আমরা ক্যালকুলেশন করি কিন্তু আমরা তার দৈর্ঘ্য পেয়ে গেছি যে 3.802। তাহলে আমার 3.802, আমার এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হচ্ছে 3.802। তাহলে এইভাবে কিন্তু আমরা কিন্তু দৈর্ঘ্যকে পরিমাপ করতে পারি। তো আমরা এইটা তোমাদেরকে একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে কিভাবে হাতে কলমে আমরা এটাকে আমরা শিখবো, সেটাকে আমরা চট করে এক ঝলক আমরা দেখে নেব। দেখে নাও তোমরা। তো এইবারে আমরা হাতে কলমে শিখে নেব কিভাবে আমরা এই ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে উপস্থাপিত যে সমস্ত পেবেল বা যে নুড়িগুলো রাখা রয়েছে বা যে শিলাস্তরগুলো রাখা রয়েছে, সেই শিলাস্তরগুলো কিভাবে আমরা পরিমাপ করতে পারি এই ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে। দেখো, আমাদের এইখানে যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে, এই ইনস্ট্রুমেন্টটাকে কিন্তু আমরা বলছি কি ভার্নিয়ার ক্যালিপার্স ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে কিন্তু আমরা এই টেবিলের মধ্যে যে আমরা যে 5টা যে আমরা যে পেবেল রেখেছি, 1 2 3 4 5, এই 5টা কিন্তু পেবেলকে কিন্তু আমরা পরিমাপ কিন্তু করব। তো এখন আমি তোমাদের সামনে এই যে 5টা যে পেবেল রয়েছে তার মধ্যে যে কোনো একটা পেবেলকে নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে এই সাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা তার দৈর্ঘ্য নির্ণয় কিভাবে করি, তার প্রস্থ নির্ণয় কিভাবে করি এবং তার বেদ আমরা কিভাবে নির্ণয় করব, সেটা আজকে আমরা একদম হাতে কলমে শিখব। তো তার আগে প্রথমে একটু আমি যন্ত্রাংশটা সম্পর্কে একটু তোমাদের বলে নিতে চাই। দেখো, এইখানে আমরা এই যে অংশটা আমরা পাচ্ছি, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে এই অংশটা দিয়ে কোনো একটা বস্তুর যে আভ্যন্তরীণ যে অংশ, সেই আভ্যন্তরীণ অংশকে আমরা পরিমাপ করতে পারি। যেমন আমরা বলতে পারি কোনো একটা চোঙের যে ভিতরের যে অংশ বা কোনো একটা গ্লাস, সেই গ্লাসের ভিতরের অংশ আমরা পরিমাপ করতে পারি। আর এইখানে যে এই অংশটা রয়েছে, এই অংশটা দিয়ে কিন্তু কোনো একটা বস্তুর যে বাহ্যিক পরিমাপ, সেই বাহ্যিক পরিমাপ কিন্তু আমরা এই অংশটা দিয়ে কিন্তু করতে পারি। এবার হতেই পারে সেটা চোঙের বাহ্যিক পরিমাপ, হতেই পারে আমাদের উপস্থাপিত যে সমস্ত যে নুড়িগুলো রয়েছে তার যে বাহ্যিক পরিমাপ, সেই বাহ্যিক যে গঠন, সেই বাহ্যিক গঠনের পরিমাপ কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু করে থাকি। আচ্ছা, এইখানে যে দুটো স্ক্রু আমরা দেখতে পাচ্ছি, এই দুটো স্ক্রুকে আমরা বলছি লকিং স্ক্রু। আমরা কি বলছি? লকিং স্ক্রু। এই লকিং স্ক্রুর কাজ কি? যদি আমরা এই দুটো স্ক্রুকে যদি একটু যদি আমরা ঢিলে করে দিই, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো এই যে আমাদের যে নিচে যে ভার্নিয়ার যে স্কেল আছে, এই ভার্নিয়ার স্কেলটা কিন্তু মেন স্কেল থেকে কিন্তু এইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। আবার আমরা যদি এইটাকে যদি এইভাবে যদি দেখি, তাহলে দেখবো আবার কিন্তু এটা কিন্তু ঠিক আগের যে পজিশানে আছে, সে আগের পজিশানে কিন্তু চলে আসছে। তাহলে এইভাবে সরাতে পারি, ঠিক আছে। আর দুটো স্কেল আমাদের এই সাইড ক্যালিপার্সের মধ্যে রয়েছে। এই যে আমরা যে অংশটা আমরা পাচ্ছি, দেখো স্ক্রিনের মধ্যেই তোমরা ভালোভাবে দেখতে পারবে। এই যে আমরা অংশটা পাচ্ছি, এই যে অংশটা আমরা পাচ্ছি যেখানে লেখা আছে 0 1 2 3 4 5 6 7 8 9 10, এই অংশটাকে আমরা কি বলছি? এই অংশটাকে আমরা বলছি মেন স্কেল, ঠিক আছে। আর নিচের যে ছোট যে অংশটা রয়েছে, এই যে ছোট যে অংশটা রয়েছে 0 1 2 3 4 5 6 7 8 9 10, এইটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। অর্থাৎ এই যে নিচের যে আমরা স্কেলটা পাচ্ছি, নিচের স্কেলটাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেল। আর ওপরের দিকে যে অংশটা রয়েছে, ওপরের দিকের এই স্কেলটাকে আমরা বলছি মেন স্কেল। আমরা এই যে প্রত্যেকটা যে নুড়ির যে পরিমাপ, দৈর্ঘ্য প্রস্থ বেদ নির্ণয়, আমরা কিন্তু মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল দিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে করব। আশা করি বুঝতে পারলে। এবারে আমরা দেখব যে একটু আগে আমি বললাম
যে মেন স্কেলের মধ্যে আমার রয়েছে কত, এই যে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, এই যে প্রত্যেকটা পরিমাপ রয়েছে তার মধ্যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ঘর পাচ্ছি যার মান হচ্ছে 0.1। আবার আমরা ভার্নিয়ার স্কেলের মধ্যে দেখো আমরা কি পাবো, দেখো ভার্নিয়ার স্কেলের মধ্যে আমরা পাচ্ছি 0, 1, 2, 3, 4, অর্থাৎ এর যে প্রত্যেকটা যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের পরিমাপ, এই ক্ষুদ্র ক্ষুদ্র ঘরের পরিমাপ হচ্ছে 0.098 আমরা কিন্তু পেয়ে থাকি, যেটা আমরা একটু আগে কিন্তু ক্যালকুলেশন করে জানলাম। ঠিক আছে, এবার আমরা দেখব যে কীভাবে সাইড ক্যালিপার্স দিয়ে আমরা এই কাজটা পুরোপুরি করতে পারি। তাহলে আগে আমরা কি করব, প্রথমে আমাদের এই লক স্ক্রুটাকে ঢিলে করে নিতে হবে যাতে আমরা মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলটাকে আমরা একদম সরাসরি আমরা মুভ করতে পারি এইভাবে। এবারে আমরা এই যে 5টা যে উপস্থাপিত যে পেবেল এখানে রাখা হয়েছে, এই 5টা উপস্থাপিত পেবেলের মধ্যে আমরা এই পেবেলটা আমরা নেব, অর্থাৎ এই যে আমরা পাথরটা দেখতে পাচ্ছি বা এই যে নুড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই নুড়ির কিন্তু আমরা পরিমাপ, এই যে আমরা যে সাইড ক্যালিপার্স পাচ্ছি, সাইড ক্যালিপার্স দিয়ে আমরা পরিমাপ করব। তো প্রথমে আমরা বলে রাখি যে নুড়ির দৈর্ঘ্য প্রস্থ বেধ আমরা কিভাবে নির্ণয় করব। প্রথমে দেখো নুড়িটা দেখেই মনে হচ্ছে নুড়ির যে লম্বাটের যে অংশটা, অর্থাৎ আমরা যদি এই দিকে যদি দেখি তাহলে দেখো এই দিকটা অনেকটা বেশি লম্বাটে, অর্থাৎ আমরা এইখান থেকে এই দিকটাকে আমরা বলবো কি দৈর্ঘ্য। ঠিক আছে, প্রস্থ আমরা কোন দিকটা বলবো, প্রস্থ কিন্তু আমরা ঠিক এই যে মধ্যিখানে যে চওড়া যে অংশটা রয়েছে, চওড়া অংশটাকে আমরা বলবো প্রস্থ, এবং তার সাইডের যে অংশটা রয়েছে এই সাইডের অংশটাকে আমরা কিন্তু শর্ট অ্যাক্সিস বা বেধ কিন্তু আমরা বলে থাকি। তাহলে এই যে সাইডের অংশটাকে আমরা বলবো বেধ, আমরা ওপরে যে লম্বাটে অংশটা রয়েছে লম্বাটে অংশটাকে আমরা বলবো দৈর্ঘ্য, আর এই দিকের যে অংশটা রয়েছে এই দিকের অংশটাকে আমরা বলবো কি, আমরা বলবো প্রস্থ। অর্থাৎ এইখান থেকে এইটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এইখান থেকে এইটা হচ্ছে আমার প্রস্থ, এবং তার যে সাইডের যে পোর্শনটা রয়েছে এইটাকে কিন্তু আমরা বলবো বেধ। তাহলে এই 3টে অংশকে পরিমাপ করেই কিন্তু আমরা স্পেরিসিটি ইন্ডেক্সের যে সূত্র রয়েছে সেই সূত্রকে ব্যবহার করেই কিন্তু আমরা এই যে নুড়িটা আদৌ গোলাকৃতি না লম্বাটে না মাঝারি গোলাকৃতি না মাঝারি লম্বাটে সেটা আমরা কিন্তু পরিমাপ করব। তাহলে চলো দেখে নিই কীভাবে আমরা এই যন্ত্রের সাহায্যে আমরা পরিমাপ করতে পারি। তাহলে দেখো প্রথমে যেহেতু আমরা দৈর্ঘ্যটা আমরা দেখতেই পাচ্ছি, নুড়ির দৈর্ঘ্য আমার এইখান থেকে এতটুকু অবধি, তাহলে আমরা কি করব, সরাসরি আগে দৈর্ঘ্যটাকে আমরা মেপে নেব। তার জন্য আমরা কি করব, এই নুড়িটার বিস্তার যতখানি আছে সেই বিস্তার অনুযায়ী কিন্তু আমরা কিন্তু এই সাইড ক্যালিপার্সটাকে এইভাবে আমরা মুভ করে নেব লকিং স্ক্রু দিয়ে। মুভ করে নেওয়ার পর আমরা দেখতেই পাচ্ছি, দেখো এইভাবে কিন্তু আমরা কিন্তু এইটাকে আমরা দৈর্ঘ্যটাকে আমরা এইভাবে কিন্তু আমরা ভার্নিয়ার স্কেল এবং মেন স্কেল ঠিক এই পজিশানে রাখবো, রেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো দৈর্ঘ্যের এইখান থেকে এইটুকু অংশ পর্যন্ত দেখো পুরোটাই কিন্তু এইখানে সেট হয়ে গেছে। এরপরে কি করব, আস্তে আস্তে আমরা এই যে ইনস্ট্রুমেন্ট আছে এই ইনস্ট্রুমেন্ট থেকে আমরা এই পাথরটাকে আমরা সরিয়ে রাখবো, আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর ঠিক এই অবস্থায় আমরা লক স্ক্রুটাকে টাইট করে দেবো, যেন পরবর্তীকালে আমি যদি ইনস্ট্রুমেন্টটাকে এদিক ওদিক যাই করি না কেন আমার কিন্তু এই ভার্নিয়ার স্কেল থেকে কিন্তু মেন স্কেলটাকে কিন্তু মুভ করবে না। দেখো আমি যদি এখন যদি এইটাকে এদিক ওদিক করি আমার কিন্তু সরছে না। এরপর আমাকে দুটো জিনিস এখানে দেখতে হবে, একটা দেখতে হবে মেন স্কেল আর আরেকটা আমাকে দেখতে হবে ভার্নিয়ার স্কেল আমার কোন পজিশানে আছে আমার দৈর্ঘ্যের ক্ষেত্রে। দেখো প্রথমে যদি আমরা দেখি তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভার্নিয়ার স্কেলের যে প্রথমের যে 0 দাগটা সেটা আমার মেন স্কেলের কত নম্বর দাগে আমার রয়েছে। তাহলে দেখো আমি এখানে দেখতেই পাচ্ছি ভার্নিয়ার স্কেলের এই যে 0, এই যে দেখো ভার্নিয়ার স্কেলের এই যে 0 দাগটা, এই 0 দাগটা মেন স্কেলের কত নম্বর দাগে রয়েছে। দেখো মেন স্কেলে যদি আমি এই দিকে যদি আসি আমি পাচ্ছি 11, কিন্তু 11টা কিন্তু ভার্নিয়ার স্কেলের যেখানে 0 দাগটা রয়েছে সেটাকে কিন্তু ক্রস করে গেছে, তাই আমরা 11 নেব না, তার আগের যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে আমি কাউন্ট করতে হবে। তাহলে দেখো আমরা তার আগের ঘর পেয়েছি 10, তার মানে 10.1, 10.2, 10.3, 10.4, 10.5, 10.6, 10.7, 10.8, 10.9, অর্থাৎ 10.9 আর 11 তার মধ্যিখানেই কিন্তু আমার এই ভার্নিয়ারের 0 দাগটা আছে। দেখো এইটা হচ্ছে আমার 10.9 আর এটা হচ্ছে আমার 11, তাহলে 10.9 আর 11-এর মধ্যে আমরা 0 দাগটা পাচ্ছি। দেখো আমি যদি আর একটু যদি জুম করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখো দেখতেই পাচ্ছ এটাকে এই যে 10.9 আর
10.9 আর 11, 10.9 আর 11, তার মধ্যিখানে আমরা জিরো দাগটা পাচ্ছি, তার মানে আমরা মেন স্কেল ধরে নেব 10.9। তাহলে এইটার ক্ষেত্রে আমরা মেন স্কেল কত ধরবো? মেন স্কেল আমরা ধরবো 10.9। তাহলে আমরা একটি খাতা বের করব, খাতা বের করে আমি যে ফর্মুলা একটু আগে বললাম সেই ফর্মুলাতে আমরা যে মেন স্কেলটা আছে, মেন স্কেলের জায়গায় আমরা লিখে নেব কত? মেন স্কেলের জায়গায় আমরা লিখে নেব 10.9 প্লাস, এরপরে কি আছে? এরপরে রয়েছে স্মলেস্ট ডিভিশন অফ ইচ ভার্নিয়ার স্কেল। এইবারে আমরা ভার্নিয়ার স্কেলের যে স্মলেস্ট ডিভিশন কত রয়েছে সেটা আমরা দেখব। তাহলে দেখো, ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট ডিভিশন দেখার জন্য আমাকে একটা নিয়ম, সেই নিয়মটা কি? আমি একটু আগেই বললাম। এইবার আমাকে দেখতে হবে যে আমার এই যে ভার্নিয়ার স্কেলে যে এতগুলো যে ক্ষুদ্র ক্ষুদ্র দাগ রয়েছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র দাগ মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে কিন্তু মিলে যাবে, আমাকে দেখতেই হবে। তাহলে দেখো, আমি যদি দেখি যে এই যে ভার্নিয়ার স্কেলের এই যে ক্ষুদ্র দাগ মেন স্কেলের দাগের সঙ্গে কিন্তু একদম অ্যাকুরেটলিভাবে কিন্তু পুরো একটা অংশে গিয়ে কিন্তু মিলে যাবে। যদি আমরা দেখি, তাহলে দেখো, আমরা যদি একটু যদি ভালো করে যদি পর্যবেক্ষণ যদি করি, তাহলে দেখো, আমরা যদি এই দিকটাতে যদি আমরা আসি, তাহলে দেখো, যেখানে আমার এই যে চারের যে দাগটা আছে, এই যে দেখো, আমরা যে চারের যে দাগটা পাচ্ছি, যে 4 নম্বরের যে ভার্নিয়ারের 4 নম্বরের যে দাগটা, দেখো 4 নম্বরের দাগটার সঙ্গে কিন্তু আমার এই স্কেলটা কিন্তু মিলে যাচ্ছে। আবার দেখো, তার পরের যে স্কেলটা আছে সেটা আবার হালকা একটু সরে যাচ্ছে। তো আমি যদি এখানে 4 নম্বর যদি দাগটা যদি নিই, অর্থাৎ আমরা দেখব তাহলে এই ভার্নিয়ার স্কেলের 0 থেকে 4 পর্যন্ত কটা ঘর রয়েছে। ভার্নিয়ার স্কেলে 0 থেকে 1 পর্যন্ত যদি আমার 5টা ঘর হয়, 1 থেকে 2 হচ্ছে আমার 10টা ঘর, 2 থেকে 3 হচ্ছে আমার 15টা ঘর, আর 3 থেকে 4 যদি আমরা যদি দেখি, তাহলে আমরা পাচ্ছি 1 2 3 4 5, মানে 20টা ঘর আমরা পাচ্ছি। তাহলে ভার্নিয়ারের এই 0 থেকে 4 পর্যন্ত আমরা 20টা ঘর আমরা পেয়েছি। এই 20টা ঘর কিন্তু আমরা কিন্তু ফর্মুলার মধ্যে কিন্তু লিখে নেব। তাহলে ফর্মুলার মধ্যে যদি আমরা লিখে নিই, তাহলে ফর্মুলাতে আমরা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে আমাদের লিখতে হবে 20, লিখলাম 20, লেখার পর আমাদেরকে ইনটু দিতে হবে। ইনটু হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট কত এসছে? ভার্নিয়ার কনস্ট্যান্ট আমার এসছে 0.002 এসছে। এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেশান করি, তাহলেই কিন্তু আমার এই যে পেবেলটা আছে, এই পেবেলটার ক্ষেত্রে আমরা তার যে লং অ্যাক্সিস, মানে তার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা কিন্তু আমরা কিন্তু এইখান থেকে কিন্তু পেয়ে যাব। এইবারে আমরা একটি ক্যালকুলেটর নেব, এটি ক্যালকুলেটর নিলাম। ক্যালকুলেটারে এইবারে আমরা যেই ভ্যালুগুলো আমরা পেলাম পরিমাপ করার পর, সেই ভ্যালুগুলোকে আমরা লিখে নেব। তাহলে আমরা লিখছি 10.9 প্লাস দিয়ে তারপরে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেটে আমরা লিখব 20 ইন্টু 0.002 ব্র্যাকেট ক্লোজ করলাম। করে যদি ইজগাল টু চাপি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 10.94। তাহলে আমরা ঠিক সেইভাবে আমরা লিখে নেব। ক্যালকুলেটারে আমার এসছে 10.94, তাহলে আমি লিখে নিচ্ছি 10.94। তাহলে আমরা এই যে পেবেলটাকে যে পরিমাপ করলাম, এই পরিমাপ করার পর আমার এই পেবেলের দৈর্ঘ্য সাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করার পর এর দৈর্ঘ্য কত এসছে? এর দৈর্ঘ্য আমার এসছে 10.94। ঠিক একইভাবে আমরা প্রস্থ আমরা নির্ণয় করব। তাহলে প্রস্থ নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিভাবে আমরা মাপবো? ঠিক একই নিয়ম। আবার আমরা এই লকিং স্ক্রুটাকে ঘুরিয়ে দিয়ে আমরা এই যে সাইড ক্যালিপার্সটাকে আমরা আগের পজিশানে নিয়ে আসব। নিয়ে আসার পর এইবারে আমরা এর প্রস্থ নির্ণয় করব। প্রস্থ মানে কি? এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। এবার প্রস্থ মানে হচ্ছে এর যে চওড়া যে অংশটা রয়েছে,
এই মাঝের চওড়া অংশটাকে কিন্তু আমাদেরকে নিতে হবে। এক্ষেত্রে মাথায় রাখতে হবে অনেক সময় কি হয়, পাথরের আকৃতি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের কিন্তু আমরা দেখতে পাই। তাই আমরা দেখব যে যেই জায়গাটা সবথেকে বেশি চওড়া আছে সেই জায়গাটা কিন্তু আমরা পরিমাপ করব। আমি এই পাথরের দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু চওড়ার অংশটা কিন্তু সবথেকে বেশি আছে, তাই আমরা এই জায়গাটাতেই কিন্তু পরিমাপ করব। তার জন্য কি করব, তার জন্য আমি এই মেশিনটা আমরা নিলাম, নেওয়ার পর আমরা ভার্নিয়ার স্কেলটাকে মেন স্কেলে মুভ করব। মুভ করার পর তারপরে আমরা যেই জায়গাটা আমরা পরিমাপ করছি অর্থাৎ প্রস্থটা, সেই প্রস্থটাকে কিন্তু আমরা সেট করব। সেট করলাম, সেট করার পর আমরা লকিং স্ক্রুটাকে ঘুরিয়ে দেবো, তারপরে টাইট হয়ে গেল লকিং স্ক্রুটা। এবারে দেখো আমরা যতই আমরা এটাকে মুভ করি না কেন এটা কিন্তু আর কিন্তু এদিক ওদিক হবে না। এইবারে আমরা মেন স্কেলটাকে আগে আমরা দেখব যে মেন স্কেল আমার কত নম্বরে রয়েছে। এবার মেন স্কেলটাকে দেখার জন্য আমাকে কি করতে হবে, একটু আগে আমি বললাম যে মেন স্কেলটাকে দেখার জন্য আমাকে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলের প্রথম যে জিরো, সেই জিরো দাগটা মেন স্কেলের কত নম্বর দাগের সঙ্গে গিয়ে মিশেছে। দেখো আমরা যদি দেখি তাহলে দেখো মেন স্কেলের আমরা যে 6 নম্বরের যে আমরা ঘরটা পাচ্ছি, এই 6 নম্বরের ঘরের কাছেই কিন্তু আমরা এই ভার্নিয়ার স্কেলের কিন্তু জিরো দাগটা আমরা পাচ্ছি। তার মানে কি, এইটা হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 6.1, 6.2, 6.3, 6.4। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6.5-এ কিন্তু ক্রস করেনি ভার্নিয়ার স্কেলের জিরো। এটা কোথায় রয়েছে, 6.4 আর 6.5-এর কিন্তু মাঝখানে রয়েছে। যদি জুম করি তাহলে দেখো তোমরা দেখতেই পাবে যে 6.4 আর 6.5-এর মাঝখানে কিন্তু এই জিরো দাগটা রয়েছে। তার মানে আমার এই মেন স্কেল আমরা কত ধরবো, মেন স্কেল ধরবো 6.4 কিন্তু আমাদের এখানে ধরতে হবে। সব সময় মাথায় রাখবে যে ভার্নিয়ার স্কেলের প্রথম জিরো দাগটা মেন স্কেলের কত নম্বর ঘরে গিয়ে মিশেছে। যদি সেটা অ্যাকুরেটলি সেই ঘরকে যদি মেনশন করে তাহলে সেটা লিখব, যদি তার আগের ঘর অবধি থাকে তাহলে আগের ঘর লিখব। তাহলে এইভাবে কিন্তু আগে কিন্তু আমাদেরকে কিন্তু যে আমরা যে পরিমাপ করব সেই পরিমাপের যে মেজারমেন্টের যে স্কেল সেটাকে দেখে কিন্তু আমাদেরকে কিন্তু এখানে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি আবার লিখে নিচ্ছি, আমরা পেলাম কত, আমরা পেলাম 6.4, আমরা পেলাম 6.4 প্লাস করলাম আবার ব্র্যাকেট দিয়ে এবারে দেখব যে আমার ভার্নিয়ার স্কেলের কত নম্বর ঘরে গিয়ে আমার মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল গিয়ে মিশেছে। আমরা যদি একটু পরিলক্ষিত করি তাহলে আমরা দেখতেই পাবো একটু যদি দেখি যে ভার্নিয়ার স্কেলের কোথায় আমার মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল একদম এক জায়গায় গিয়ে মিশেছে, এইখানে মেশেইনি। দেখো এই দিকে যদি আমরা আসি, দেখো 6.1, এই যে 6.1, দেখো এইটা হচ্ছে 6.1। দেখো 6.1-এ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি পুরো এইটা এইভাবে গিয়ে কিন্তু মিশে গেছে, মেন স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেল কিন্তু একসাথে গিয়ে কিন্তু মিশে গেছে। তাহলে এই 6.1-এ গিয়ে মিশেছে, তাহলে 6.1 অবধি দেখব কটা ঘর রয়েছে। তাহলে আমি এইখানে পাচ্ছি 5টা ঘর, এইখানে পেলাম 5টা ঘর, 10, 15, 20, 25, 30, তারপরে বলেছে 6.1, তার মানে একটা ঘর বাড়বে, তাহলে হচ্ছে 31। তাহলে 30টা ঘর হলো আর এইখানে একটা ঘর যুক্ত হলো, তাহলে 30 + 1 হচ্ছে আমার 31 আমার হচ্ছে। তাহলে আমরা লিখে নেব 31, আমি লিখে নিচ্ছি 31 ইন্টু আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট কত রয়েছে 0.002। ঠিক আছে, এবারে এই ফর্মুলার ওয়াইজ আমি ক্যালকুলেটারে পুট করলেই কিন্তু আমার এই যে পেবেলটা রয়েছে সেই পেবেলের কিন্তু প্রস্থ কিন্তু আমরা জেনে যাব। তাহলে আমি লিখছি 6.4 প্লাস, তারপরে একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেওয়ার পরে তারপরে আমাদের কি রয়েছে 31, 31টা ঘর পেয়েছি, ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.002, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম।
করে ইকুয়াল টু চাপলাম, চেপে আমি পেয়ে গেলাম 6.462। তাহলে আমরা লিখে নেব 6.462। পয়েন্টের পর দুটো সংখ্যাই আমরা রাখবো, তাহলে আমরা লিখে নিচ্ছি 6.462। আশা করি বুঝতে পারলে যে এই যে পেবেলটা রয়েছে, এই পেবেলের আমার যে প্রস্থ, মানে এই যে চওড়াটা, এই যে প্রস্থটা, এই প্রস্থটা আমরা কত পেলাম, 6.462 এটা আমরা পেলাম। এইবারে আমরা দেখব বেদ আমরা কিভাবে নির্ণয় করব। বেদ নির্ণয় করার জন্য আবার আমাকে কি করতে হবে, আবার আমাকে এই যে আমার যে মেশিনটা রয়েছে সেই মেশিনের লক স্ক্রুটাকে ঘুরিয়ে আমি আমার আগের পজিশানে নিয়ে আসব। আমি নিয়ে এলাম, আমরা এর বেদ মাপব। বেদ মানে কি, বেদ মানে হচ্ছে আমার পাথরের যে সাইডের যে অংশটা রয়েছে সেই সাইডের অংশটাকে আমরা কিন্তু এবারে পরিমাপ করব। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে সেট করতে হবে। প্রথমত বেদের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমরা সেট করব। আমরা সেট করলাম এইভাবে। সেট করার পর লক স্ক্রু আর এই স্ক্রুটাকে আমরা টাইট করলাম। দেখো এইবারে কিন্তু আর নড়ছে না, ঠিক আছে। আবার ঠিক একই নিয়ম, প্রথমে আমাকে দেখতে হবে মেন স্কেল। এবার মেন স্কেল নির্ণয়ের জন্য আমরা কি দেখব, যে ভার্নিয়ার স্কেলের প্রথম যে জিরো দাগটা মেন স্কেলের কত নম্বর ঘরে গিয়ে আমার দেখাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি ভার্নিয়ারের জিরোর আগে মেন স্কেলের রয়েছে আমার 4, অর্থাৎ 4.1, 4.2, 4.3, 4.4, 4.5। তারপরে আমরা পাচ্ছি 4.6, কিন্তু 4.7 হচ্ছে না, কারণ 4.7 হলে কিন্তু জিরোটা ক্রস করে যাচ্ছে, অর্থাৎ ভার্নিয়ারের জিরোর আগে রয়েছে আমার 4.6 কিন্তু রয়েছে। তাহলে দেখো আমরা পাচ্ছি দেখতে 4, 4.1, 4.2, 4.3, 4.4 আর 4.5, 4.6। তাহলে ভার্নিয়ারের জিরোর আগে রয়েছে আমার 4.6। তাহলে আমরা লিখে নেব 4.6 হচ্ছে আমার মেন স্কেল, 4.6 হচ্ছে আমার মেন স্কেল প্লাস এরপরে দেখব যে ভার্নিয়ার স্কেলের কত নম্বর ঘরে গিয়ে মেন স্কেল আর আমার ভার্নিয়ার স্কেল গিয়ে মিলেছে। তাহলে যদি আমরা একটু যদি পরিলক্ষিত করি, তাহলে আমরা দেখতেই পাবো ভার্নিয়ার স্কেলের কোথায় মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল একটা জায়গায় গিয়ে মিলেছে। দেখো এই জায়গাটা যদি আমরা দেখি, দেখো ভালো করে আমি যদি জুম আমি করছি তোমাদের বোঝার সুবিধার্থে, দেখো একদম যদি আমি এই জায়গাটাতে যদি দেখি, তাহলে দেখো এই ভার্নিয়ার স্কেল আর এই মেন স্কেল দেখো একটা জায়গায় গিয়ে একদম পুরোপুরি মিলে গেছে, দেখেছো। তাহলে আমরা দেখব যে কটা ঘর আমার এখানে রয়েছে। তাহলে আমি এইখানে পেলাম 5টা ঘর, 10টা ঘর, 15টা ঘর, তারপরে পাচ্ছি 20টা ঘর আমরা পেলাম, ঠিক আছে। এবার 20টা ঘরের পরে এইবার আমাকে দেখতে হবে 21, 22, 23, 24। তাহলে দেখো 24 নম্বরের যে ঘরটা রয়েছে সেই 24 নম্বরের ঘরটাকে কিন্তু আমি পেয়ে গেলাম। দেখো 24 নম্বরের ঘরে গিয়ে কিন্তু মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল কিন্তু একটা জায়গায় গিয়ে মিশেছে। তাহলে আমি কটা ঘর পাচ্ছি, 24টা ঘর। তাহলে সেই যে কটা ঘর কাউন্ট করলাম সেই কটা ঘরকে আমাকে লিখতে হবে, 24 লিখলাম। লিখে আমি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমার যেই মানটা এসছে সেই মানটা আমরা গুণ করে দেবো। এবার যদি ক্যালকুলেটর ওয়াইজ যদি আমি করি, ক্যালকুলেটারে যদি পুট করি, তাহলে আমি পাচ্ছি 4.6 করলাম প্লাস ফার্স্ট ব্র্যাকেটের পর তারপর আমরা 24টা আমরা ভার্নিয়ার স্কেলের ঘর পেয়েছি ইন্টু 0.002। দেখো পাচ্ছি কত, 4.64 কিন্তু আমি পেলাম। তাহলে আমি লিখে দেবো 4.64। তাহলে আমরা এইটা পেলাম কি, আমরা এইটা পেলাম দৈর্ঘ্য, এইটা পেলাম দৈর্ঘ্য, এইটা পেলাম প্রস্থ আর এইটা পেলাম বেধ। তাহলে আমরা এই যে আমরা যে নুড়িটা আমরা পেলাম বা শিলাস্তরটা পেলাম, এর দৈর্ঘ্যটা পরিমাপ করলাম, দৈর্ঘ্য পরিমাপ করে পেলাম কত, 10.94। তারপরে আমরা প্রস্থ পরিমাপ করলাম,
প্রস্থ পরিমাপ করে পেলাম কত, প্রস্থ পরিমাপ করে পেলাম 6.462, আর এই যে বেদ আছে সে বেদকে আমরা পরিমাপ করে পেলাম কত 4.64। তাহলে এই যে আমরা সাইড ক্যালিপার্সের মাধ্যমে একটা শিলাস্তরের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং বেদ যা আমরা নির্ণয় করলাম, এইভাবে কিন্তু আমাদের এই যে 5টা যে শিলাস্তর রয়েছে 5টা শিলাস্তরের ক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বেদ কিন্তু আমরা নির্ণয় করব। নির্ণয় করার সময় আমাকে দেখতে হবে ভার্নিয়ার স্কেলের প্রথম যে জিরো যে দাগটা রয়েছে, এই যে ভার্নিয়ার স্কেলের যে প্রথম যে জিরো দাগটা, এই প্রথম জিরো দাগটা মেন স্কেলের কত নম্বর ঘরের সাথে গিয়ে মিশছে। তারপরে আমাকে দেখতে হবে মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেল আমার কত নম্বর ঘরে গিয়ে মিশছে, ভার্নিয়ারের কত নম্বর ঘরে গিয়ে মিশছে তাকে আমরা কাউন্ট করব। কাউন্ট করে যদি আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের সাথে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমার আনসারটা কিন্তু বেরিয়ে আসবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিন্তু এই 5টা কিন্তু আমরা নুড়ির কিন্তু আমরা পরিমাপ কিন্তু করব। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা একটা নুড়িকে সাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কোনো একটা পাথর বা কোনো একটা নুড়ির দৈর্ঘ্য প্রস্থ এবং বেধকে আমরা পরিমাপ করতে পারি এবং কোন ফর্মুলার মাধ্যমে তার দৈর্ঘ্য প্রস্থ বেধকে নির্ণয় করতে পারি সেটা ডিটেলসে তোমরা শিখলে। এবারে তোমাদের পরীক্ষার খাতায় তোমাদেরকে একটি টেবিল এইভাবে তৈরি করতে হবে, যেখানে থাকবে ভার্নিয়ার ক্যালিপার্স দ্বারা শিলা অথবা নুড়ির আকৃতি নির্ণয়। এখানে একটি স্থান দেওয়া থাকবে, অর্থাৎ তোমরা যেই স্কুলে গিয়ে তোমরা এই প্র্যাকটিক্যালটা করবে সেই স্কুলের নাম থাকবে দেওয়া, সময় এবং তারিখ, অর্থাৎ যেই তারিখে তোমাদের এই প্র্যাকটিক্যাল ক্লাসটি থাকবে সেই তারিখ আর সেই টাইমটা লিখতে হবে, তোমাদের রোল নাম্বারটা লিখতে হবে এবং যন্ত্রাংশের নম্বর। দেখবে মেশিনের পিছনে বা মেশিনের সাইডে একটা যন্ত্রাংশের নম্বর একটা লেখা থাকে, সেই নম্বর লিখতে হবে। আর যদি নম্বর না লেখা থাকে তাহলে কোনো সমস্যা নেই, স্কুলের যে স্যার বা ম্যাডাম থাকবেন তাদের কাছ থেকেও তোমরা জেনে নিতে পারবে। এরপরে একটি টেবিল বানাতে হবে। প্রথমে থাকবে নমুনা নম্বর, তারপরে থাকবে অক্ষর নির্ণয়, তারপরে থাকবে স্পেরিসিটি ইন্ডেক্স, তারপরে থাকবে মন্তব্য। ঠিক আছে, তো প্রথমে আমরা প্রত্যেকটা নমুনা, এই যেমন একটু আগেই আমি একটা টেবিলের মাধ্যমে 5টা যে পেবেল গুলোকে যে আলাদা আলাদা ভাবে যে রেখেছিলাম, আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে মেজারমেন্ট করব। মেজারমেন্ট করার পর যে স্পেরিসিটি ইন্ডেক্সের যে ফর্মুলা ছিল সেই স্পেরিসিটি ইন্ডেক্সের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু তাকে ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, যেমন আমি এইখানে একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখাতে পারি। সাপোজ ধরো আমি স্পেরিসিটি ইন্ডেক্সের যে আমার যে ফর্মুলাটা রয়েছে, আমি সেই ফর্মুলা ওয়াইজ যদি আমি নমুনা নাম্বার 1টাকে যদি আমরা বসাই, তাহলে তোমরা আগে ক্যালকুলেটরে কিউব রুট প্রেস করবে। প্রেস করার পর তোমরা ব্র্যাকেট দেবে। ওকে, ব্র্যাকেট দেওয়ার পর বা তোমরা দুটো ব্র্যাকেট দিয়েও শুরু করতে পারো। দুটো ব্র্যাকেটে ফার্স্ট আমাদের বি, তাহলে আমাদের এইখানে বি ভ্যালু কত রয়েছে, বি ভ্যালু রয়েছে 5.912 ইন্টু, তারপরে আমাদের সি ভ্যালুটা লিখতে হবে। সি ভ্যালু কত রয়েছে 4.334, ব্র্যাকেট ক্লোজ করলাম, করে আমরা একটা ভাগ চিহ্ন দেবো। পুরোটাই কিন্তু আমার এই কিউব রুটের মধ্যেই রয়েছে, ভাগ চিহ্ন দেবো। ভাগ চিহ্ন দেওয়ার পর আমরা এ স্কোয়ার আমরা দেবো। তাহলে আমাদের এখানে এ স্কোয়ার আমাদের কি রয়েছে, আমাদের এ স্কোয়ার রয়েছে 8.37, আমরা স্কোয়ার দিলাম, দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি ইকুয়ালস টু যদি চাপি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 0.71 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা দৈর্ঘ্য প্রস্থ বেধের সাহায্যে কিন্তু আমাদের যে স্পেরিসিটি ইন্ডেক্সের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমরা কিন্তু স্পেরিসিটি ইন্ডেক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি। এই ভ্যালুর উপর ডিপেন্ড করি কিন্তু তাদের যে টেবিলটা আমরা যে দেখিয়েছিলাম সেই টেবিলের মাধ্যমে আমাদের যে আকৃতিগুলো, যে নুড়ি বা পেবেলের যে আকৃতিগুলো রয়েছে সেই আকৃতিগুলো কিন্তু আমরা এইভাবে নির্ণয় করতে পারি। তাহলে এইভাবে আমরা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে কোনো একটা বস্তুর বাহ্যিক পরিমাপ করব, দৈর্ঘ্য প্রস্থ বেধ নির্ণয় করব। নির্ণয় করার পর স্পেরিসিটি ইন্ডেক্সের মাধ্যমে তার আকৃতি, সেটা গোলাকৃতি না সেটা লম্বাকৃতি না সেটা মাঝারি গোলাকৃতি না সেটা মাঝারি লম্বাকৃতি, সেটাকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি। তাহলে আশা করি তোমরা এই প্র্যাকটিক্যালটা সম্পূর্ণ তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করবে কেমন লাগলো, এবং এর পরবর্তীতে আমি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল রিলেটেড তোমাদের আরো বিভিন্ন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।